যে অন্যায় সংগঠিত করেছে হাসিনা, এই অন্যায়ের জবাব বাংলার মানুষ সামনে অবশ্যই তাকে দেবে। হাসিনার উদ্দেশ্যে বলতে চাই, চলবে না অন্যায়, টিকবে না বন্দি। আগামী নির্বাচনে জনগণের আদালতে হতে হবে বন্দি। আগামী নির্বাচনে বাংলার মানুষের আদালতে তাকে দাঁড়াইতে হবে। বাংলার মানুষ তার বিচার করবে। বাংলাদেশ স্বাধীনতার পর এখানে দুইটা দলই সর্বোচ্চ ক্ষমতায় এসেছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাদেরকে যদিও বলতে হয় না, তারপরেও বলতে চাই যে এই দুইটি দলের মধ্যে আমি একটু তুলনামূলক আলোচনা করতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে তফাৎ কি তফাৎ আমরা লক্ষ্য করি। এটা বলতে গেলে স্বাধীনতার প্রথম থেকেই বলতে হবে, স্বাধীনতা যুদ্ধের আগ থেকেই আসলে বিভিন্ন জনের বিভিন্ন অবদান ছিল। এই আওয়ামী সরকার, ফ্যাসিস্ট সরকার 15.5 বৎসরে বিএনপিকে এত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছিল। আপনারা তো শুনেছেন, ওবায়দুল কাদের কাকা, ওনার কথাকে আমার কমেডি মনে হইত, যে জোকারেরা যেভাবে কথা বলে ওনার কথাবার্তা আমার কাছে মূল্য ঠিক একই রকম ছিল। আমি ওনার কথায় কখনো মাইন্ড করিনি কখনো, কারণ উনি জোকার, উনি জোকারের মতো কথা বলতো, তাই না? তো 1971 সাল থেকেই আমি আপনাদের উদ্দেশ্যে একটা তুলনামূলক কথা বলতে চাচ্ছি। 1971 সালের 25শে মার্চ সেখান থেকেই শুরু করতে চাই। 25শে মার্চ যখন বাংলাদেশে পাকিস্তান বাহিনীর অপারেশন শুরু হলো, যেটাকে বলা হচ্ছে অপারেশন সার্চলাইট, গণহত্যা। ঢাকায় সেই দিন যে অন্ধকারের মধ্যে সব বিদ্যুৎ বাতি বন্ধ করে, সব মিডিয়া বন্ধ করে, পাকিস্তান থেকে সৈন্যবাহিনী এনে বাংলাদেশের মানুষের উপর পাকিস্তান হানাদার বাহিনীরা যখন গণহত্যা শুরু করলো, তখন আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা না দিয়ে উনি পাকিস্তান বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গেল। কেন উনি আত্মসমর্পণ করলো? আত্মসমর্পণ করলে ওনাকে বলা হয় যে সর্বাধিনায়ক। আত্মসমর্পণ করলে নেতৃত্ব কে দেবে? একজন সৈনিক থেকে, একজন মেজর থেকে সেই দিন বাংলার মানুষের কথা ভেবে, যেই দিন ঢাকায় গণহত্যা চলছিল, আগুন জ্বলছিল, সেই দিন মানুষের কথা চিন্তা করে, মানুষের কথা ভেবে উনি স্বাধীনতার ঘোষণা দিলেন 26শে মার্চ। উনি তো নিজেই বলেছেন, আপনারা শুনেছেন, আমি নিজেও জিয়া বলছি, বলে নাই? 27শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিলেন। কিন্তু আমরা এই হাসিনা সরকারের আমলে কি দেখতে পেলাম? কোর্টের মাধ্যমে স্বাধীনতার ঘোষককে অপমানিত করে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক ডিক্লারেশন দেওয়া হলো। কিন্তু বাংলার মানুষ এটা মেনে নেয়নি, আমরা মেনে নেইনি। স্বাধীনতার পর 16ই ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধ শুরুর পর জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, উনি একটা ব্রিগেড গঠন করেছিলেন, যে ব্রিগেডের নাম হচ্ছে জেড ফোর্স। ব্রিগেড গঠন করে তার অধীনে যুদ্ধ পরিচালনা করেছিলেন। তারপরেও 1 নম্বর সেক্টরে এবং 11 নম্বর সেক্টরের উনি সেক্টর কমান্ডার ছিলেন। এই 1 নম্বর এবং 11 নম্বর সেক্টরে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে উনি যখন বাংলার মানুষকে মুক্তির উদ্দেশ্যে, বাংলার মানুষকে স্বাধীনতা দেওয়ার উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে, নিজের জীবন বাজি রেখে অংশগ্রহণ করে যখন বাংলাদেশের 16ই ডিসেম্বরে আমরা স্বাধীনতা পেলাম, তারপর বাংলাদেশ আওয়ামী লীগ আবারও 1972 সালের 10ই এপ্রিল শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসলেন। একটু ইতিহাস জানা দরকার, ইতিহাস বলা দরকার, তা না হলে তো আপনারা তুলনা করতে পারবেন না আসলে কার কি কাজ ছিল। বাংলাদেশে আসার পর যখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলেন শেখ মুজিবুর রহমান, তখন আমরা কি দেখতে পেলাম? চারিপাশে সব পাশে আত্মীয়করণ, দলীয়করণ, মানুষের নাবিশ্বাস। মানুষকে এতটা অত্যাচারের মধ্যে রেখেছিল। 1974 সালে বাংলাদেশে দুর্ভিক্ষ সংঘটিত হয়েছিল। একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে যখন
অনেকাংশে এসেছিল, কিন্তু 1974 সালে দুর্ভিক্ষ কি কারণে সংঘটিত হয়েছিল? দুর্নীতির কারণে। দুর্নীতি এত ব্যাপক আকার ধারণ করেছিল যে মানুষের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছিল এই দুর্নীতির কারণে। এবং শেখ মুজিবুর রহমান নিজেই তো বলেছিলেন যে আমার দেশে 7.5 কোটি মানুষ, আমি 7.5 কোটি কম্বল আনলাম, কিন্তু আমার কম্বল গেল কই? চোরের খনি পেয়েছিলাম। উনি বলছে তো যে আমি চোরের খনি পেয়েছিলাম। তো যেখানে এত দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির কারণেই সেই সময় বিদেশি সাহায্য আসার পরেও দুর্ভিক্ষ সংঘটিত হয়েছিল 1974 সালে। এখানেই শেষ নয়, উনি রক্ষী বাহিনী গঠন করে বাংলার মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়েছে। সেই সময় 30,000 জাসদ নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল। ওই শেখ মুজিবের আমলে জাসদ যখন আলাদা দল গঠন করলো আওয়ামী লীগ থেকে, যে তখন জাসদের 30,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল। যখন দেশ কন্ট্রোল করতে পারছিল না, তখন কি করলো? সব দলকে ব্যান্ড করে, সব পত্রিকাকে ব্যান্ড করে, 4টা পত্রিকা রেখেছিল, সব পত্রিকাকে ব্যান্ড করে, সব দলকে ব্যান্ড করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলো, যার নাম দিল বাকশাল। আপনারা জানেন তো বাকশাল নামে একটা দল ছিল, জানেন না? উনি বাকশাল কায়েম করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 1975-এর 15ই আগস্ট নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই পৃথিবী থেকে উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পর ওই 1975 সালের 3রা নভেম্বর একটা সামরিক ক্রুর মধ্য দিয়ে জিয়াউর রহমানকে বন্দী করা হলো। কিন্তু আমরা কি দেখতে পেলাম? 7ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে উনি কারা প্রকোষ্ঠ থেকে মুক্ত হয়ে দেশের মসনদে অধিষ্ঠিত হলেন, দেশ গঠনের কাজ শুরু করলেন। তারপর 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা করলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠার মধ্য দিয়ে উনি বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষা, বাংলার মানুষের চাহিদা মতো কাজ করা শুরু করলেন। উনি দেশে কৃষি ক্ষেত্রে বিপ্লব সংগঠিত করেছিলেন। আপনারা জানেন শ্যালো মেশিন এবং খাল খননের মধ্য দিয়ে কৃষিতে যে বিপ্লব সংগঠিত হয়েছিল, যার ফলশ্রুতিতে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সেই সময়ে হয়েছিলাম। 1980-81 সালে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। সেই সময় 1978 সালে 1 সেপ্টেম্বর যখন উনি দল গঠন করেছিলেন, তখন উনি দলের একটা উদ্দেশ্য এবং লক্ষ্য মানুষের মাঝে প্রচার করেছিলেন। সেটাকে আমরা বলছি 19 দফা। 19 দফার আলোকে বাংলাদেশ গঠনের লক্ষ্যে উনি শহীদ হওয়ার আগ পর্যন্ত কাজ করে গেছেন। উনি 1981 সালে যখন উনি শহীদ হলেন, কিছু সেনা কর্মকর্তা, বিপদগামী কিছু সেনা কর্মকর্তা যখন ওনাকে হত্যা করলো, উনি যখন শহীদ বরণ করলেন, তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোণঠাসা অবস্থা, দিক নির্দেশনা নাই, কিভাবে চলবে, এই যখন দিশেহারা অবস্থা, তখন একজন পুত্রবধূ, গৃহবধূ, আমরা যাকে দেশনেত্রী বলছি, গণতন্ত্রের মা বলছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক ময়দানে প্রতিষ্ঠিত হলেন, রাজনৈতিক ময়দানে চলে এলেন। একজন গৃহবধূ রাজনৈতিক দলের প্রধান হয়ে দলের হাল ধরলেন এবং দীর্ঘ 9টি বছর এই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আবুসিন খেতাব পেয়েছিলেন। আবুসিন খেতাব কেন পেয়েছিলেন? আমরা দেখেছি যে সব দলের যখন একজোট হয়ে এরশাদের বিরুদ্ধে আন্দোলনে নামলো, আমরা কি দেখতে পেলাম? 1986 সালে এই হাসিনা, এই আওয়ামী লীগ, এই হাসিনা সবার সঙ্গে কথা হলো যে কেউ নির্বাচনে এরশাদের অধীনে কেউ নির্বাচনে যাবে না। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? আগের দিনের কথা পরের দিনেই পাল্টি গেল। পরের দিনে কি বলতেছে? আমি নির্বাচনে যাব। কিন্তু বলা হয়েছিল যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। উনি এই বেঈমান হওয়ার পরেও 1986 সালে এরশাদের অধীনে উনি নির্বাচনে গেল।